আমি নিজের অনুভূতি কখনোই প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ বলতে কোনো দ্বিধা নেই। আমি ওকে ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে ওই মানুষটাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে, ঠিক ততটাই ভালোবাসি ওকে। স্বার্থ হতবাক হয়ে অর্ণের কথা শুনে চোখ বড় করে তাকিয়ে আছে। শেহরের গলা শুকিয়ে গেছে আতঙ্কে। সে ঢকঢক করে পুরো 1 বোতল পানি শেষ করে আশ্চর্য হয়ে বলল, তুই কি তোর অনুভূতি শেয়ার করলি? জানো, আমি কি স্বপ্ন দেখছি? স্বার্থ শ্বাস আটকে রেখেছিল। শেহরের ধাক্কায় হুঁশ ফিরতেই চিৎকার করে বলল, তুই আগেই প্রেমে পড়েছিলি বাটপার, ওই কারণেই বউয়ের আশেপাশে কোনো ছেলে আসলে লুচির মতো ফুলতিস। অর্ণ ঠোঁট কামড়ে নিঃশব্দে বাইরে জলজল করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, জানি না, সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, কিন্তু মানতে হবে সে রূপবতী। আমি এই অর্ণ চৌধুরী তার রূপ দেখে তাকে ভালোবাসিনি। প্রথম দেখায় হয়তো ভালো লেগেছিল, কিন্তু ভালোবাসা জন্মায়নি। স্বার্থ বলল, সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা ধরেও রাখা যায় না। অর্ণ বাইরে চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন নিখুঁত দৃষ্টি দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে বলে উঠল, চাঁদের গায়ে যেমন দাগ থাকে তেমন তার গায়েও কলঙ্ক আছে, কিন্তু ওই দাগই তো চাঁদকে আরও কাছে টেনে আনে, আরও আপন মনে হয়। আমি জানি ওর জীবন একেবারেই নিখুঁত নয়, ওর ভেতরেও অন্ধকার আছে, বেদনা আছে, ভুল আছে, তবু আমি ওর মধ্যেই আমার শান্তি খুঁজে পাই। সে নিঃশ্বাস ফেলল। ফোনের আলোয় কায়নাতের হাসি মাখা ছবি এক মুহূর্তের জন্যে ঝলকে উঠল। অর্ণের চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। অর্ণ চোখ নামিয়ে নিল। সে সাদা গোলাপটা হাতে ঘোরাতে ঘোরাতে বলল, ও আমার কাছে ঠিক এই সাদা গোলাপের মতো। দেখলে মনে হয় নরম, ভঙ্গুর, একটু স্পর্শেই ভেঙে যাবে, কিন্তু আসলেও ভীষণ শক্ত। যে মেয়েটা প্রতিদিন কান্না চাপা দিয়ে হাসতে জানে, সংসারের ঝড়ের মাঝেও নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, সেই তো আসল নারী। আমি জানি না ওকে আমি কতটা সুখ দিতে পারব, কিন্তু মৃত্যুর আগ অবধি এই বুকের মাঝে যত্ন করে আংলে রাখার চেষ্টা করব। আল্লাহ যদি চায় তাহলে আমাদের সুখী একটা সংসার হবে। স্বার্থ আর শেহের দুজনেই একে অপরের মুখের দিকে তাকালো। এতদিনের কঠিন, রুক্ষ অর্ণকে তারা যেন একেবারে নতুনভাবে আবিষ্কার করল। স্বার্থ বলল, তুই যা বললি অর্ণ, এটা যদি কায়নাত শুনত তাহলে মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে মনে করত নিজেকে। অর্ণ হালকা মাথা নাড়ল। ঠোঁটে নিঃশব্দ এক চাপা হাসি ফুটে উঠল। সে চাঁদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বললে তাকে জানানো হবে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে যদি আমার ভালোবাসা অনুভব করে সেটাই হবে আমার সার্থকতা। ঠিক তখন নিশা ও কায়নাত এগিয়ে এলো ওদের কাছটায়। রাত তখন অনেক হয়েছে। ওরা আড্ডা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হলো। স্বার্থ আর শেহের নিজেদের রাস্তা ধরে যাওয়ার পর অর্ণ, কায়নাত এবং নিশাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা হলো বেলি বেগমের সাথে। কায়নাত আতঙ্কে শুকনো ঢোক গিলল। বেলি বেগম কায়নাতকে দেখেই গাল ভরে হাসলেন। কায়নাত সালাম দিতেই তিনি কায়নাতকে নিয়ে সোফায় বসে অর্ণকে বললেন, তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। অর্ণ প্রস্থান করতেই বেলি বেগম কায়নাতের মাথার হিজাব টেনে খুললেন। নাত বউয়ের মুখ দেখে বললেন, এত শুকিয়ে গেছিস কেন? কায়নাত আর চোখে ডাইনিং টেবিলের কাছে বেহেরুজ বেগমকে দেখে বলল, অসুস্থ ছিলাম নানি, তাই হয়তো। এখন ভালো আছিস? জি। বেলি বেগম বললেন, যা, ফ্রেশ হয়ে আমার সাথে দেখা করবি। কায়নাত মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে ওপরে উঠে অর্ণর ঘরে ঢুকে দেখল অর্ণ ওয়াশরুমে গেছে। সে গায়ের বোরকা খুলে রাখল। অর্ণ বের হতেই সে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোলো। বেলি বেগম সেখানেই বসে আছেন, সাথে নিধিও আছে। সে পাশে গিয়ে বসতেই বেলি বেগম বললেন, কি খবর বড় বউ? আমার নাতির সাথে সম্পর্ক এখনও ঠিক হয়নি? কায়নাত লজ্জায় আর চোখে নিধিকে দেখে বলল, সব তো ঠিকই আছে। ঠিক তো আগে থেকেই। কেমন ঠিক আছে? ভালোবাসা টালোবাসা ভরেছে? নিধি নিজেও আতঙ্কে আছে। এতক্ষণ তাকে কি কি জিজ্ঞেস করেছে ভাবলেও লজ্জায় কান গরম হয়ে আসছে। কায়নাত উত্তর দিচ্ছে না দেখেই তিনি ভ্রু কুঁচকে বললেন, তোরা এই যুগের বাচ্চা হয়েও কিছু বুঝিস না কেন? নিধির কাঁচুমাচু মুখ দেখে বেলি বেগম হেসে ফেললেন। বললেন, কি হয়েছে? তোমরা দুজনেই তো এখন সংসারের নতুন বউ। কেমন করে ঘর সংসার সাজাবে, জামাইকে কেমন করে আপন করে নেবে, এগুলো তো শেখার বয়স। তা শিখছ তো? কায়নাত শুকনো গলায় বলল, জি বানি, সব ঠিকঠাকই আছে। বেলি বেগম ভ্রু উঁচিয়ে মুচকি হেসে বললেন, ঠিকঠাক মানে কি? জামাই আদর সোহাগ করে নাকি শুধু বকা শুনিস?
কায়নাত হঠাৎ মুখটা লাল করে ফেলল, নিচু চোখে গালে আঁচল চেপে ধরল। নিধি একচোট হাসি চেপে কায়নাতকে খোঁচা মেরে বলল, কিরে এমন চুপ করে আছিস কেন? আমাদেরও তো বল, এখনও কি রাগি রাগি আছে নাকি রাতের বেলা গোপনে? কায়নাত ধপ করে নিধির হাত চাপ দিল। চুপ করো তো, এসব কি সবার সামনে বলে? বেলি বেগম গম্ভীর মুখে বললেন, এত লাজুক হলে সংসার চলে না। জামাইয়ের সাথে খোলাখুলি কথা বলতে শিখতে হবে। পুরুষ মানুষ দূরে থাকলে দূরে সরে যায়, কাছে রাখার জন্য বুদ্ধি খাটাতে হয়। হঠাৎ ওপর থেকে 3 তলার সিঁড়ির কাছে ঝুঁকে অর্ণ গলা ছেড়ে বলল, আমার বউকে তুমি উল্টোপাল্টা কিছু শেখাবে না, ও এমনিতেই অনেক পাকনা। বেলি বেগম মাথা উঁচিয়ে তাকালেন। অর্ণকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে বললেন, বউ যদি পাকা না হয় তাহলে হয় নাকি? শোনো, বউকে একটু চোখে চোখে রাখতে শেখো। অর্ণ সোজা এসে কায়নাতের হাত ধরে টেনে দাঁড় করালো। নানির বিস্মিত বদনপানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বড্ড জ্বালাও আমাকে। এমনিতেই এর মাথায় কোনো জয়েন্ট নেই, তার মধ্যে তুমি ঘিলু ঘেটে দিচ্ছ। অর্ণ কায়নাতকে নিয়ে হাঁটা ধরল সিঁড়ির দিকে। ঘরে এসে দরজা বন্ধ করতেই কায়নাত ঝাড়া মেরে অর্ণর হাত সরিয়ে বলল, আপনি কি আমাকে পাগল বললেন? অর্ণ সোজা হেঁটে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। কায়নাত মুখ কুচকে তাকিয়ে আছে তার দিকে। অর্ণ উত্তর দিচ্ছে না বলে বলল, পাগল পাগল করে সেই পাগলের সাথেই সংসার করছে, যত সব ঢং। অর্ণ ধীরে ধীরে সিগারেটটা শেষ করে বিছানায় এসে বসল। কায়নাত উল্টো দিকে শুয়ে আছে, চোখে মুখে রাগ জমে আছে। অর্ণ চুপচাপ বউয়ের কাঁধে হাত রাখতেই কায়নাত হাত সরিয়ে নিল। আপনি আমার সাথে কথা বলবেন না। অর্ণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো সারাক্ষণ রাগ করো, এই রাগগুলো কোথায় রাখো বলো তো? কায়নাত হঠাৎ চোখ পাকিয়ে মুখ ঘুরিয়ে বলল, সব আপনার কাছেই রাখি। অর্ণ ভ্রু কুচকাল, চোখে নরম এক ঝিলিক ফুটে উঠল যেন। বউকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল। কায়নাত কিছুক্ষণ নীরব থেকে বলল, আমাদের যখন বাচ্চা হবে তখন বলবো, তুই তোর বাবাকে বকবি যদি তোর বাবা আমায় বকে। অর্ণ চাপা হাসি দিয়ে বলল, আচ্ছা। কায়নাত ভ্রু কুচকে আবার বলল, আমরা দুজন মিলে রাগ করে আপনার সাথে কথা বলবো না। আচ্ছা, আমি ওকে বলবো তোর বাবা আমাকে অনেক বিরক্ত করে, তুইও তোর বাবাকে বিরক্ত করবি আর আমার সাইড নিবি। অর্ণ হালকা শব্দ করে হেসে ফেলল। কায়নাতের চুলে নাক ঘষে বলল, আচ্ছা। আপনি শুধু আচ্ছা আচ্ছা করছেন কেন, কিছু তো বলুন। অর্ণ বুকের ভেতর বউটাকে শক্ত করে আগলে ধরে গম্ভীর স্বরে বলল, আপনার প্রত্যেকটা আবদারই কবুল, আপনার পাগলামিগুলোও কবুল, আর আপনার সকল রাগগুলোও কবুল। আপনার জন্য আচ্ছাই আমার একমাত্র উত্তর। কায়নাত হঠাৎ খিলখিলিয়ে হেসে ফেলল। সেই হাসির শব্দে যেন অর্ণর বুক কেঁপে উঠল। গম্ভীর দৃষ্টি নরম হয়ে এলো। এতদিনের ভেতরে জমে থাকা সমস্ত অস্থিরতা, ক্লান্তি আর নীরব ভালোবাসা যেন মুহূর্তেই গলে গেল সেই হাসিতে। অর্ণ একটু ঝুঁকে বউয়ের কানে ফিসফিস করে বলল, আজও তোমায় রঙে রাঙিয়ে দেই একটু। কায়নাত লজ্জায় আঁচলখানা মুখে চেপে ধরতেই অর্ণ তার হাত সরিয়ে নিল আলতো করে। চোখে চোখ রাখল বেশ কিছুক্ষণ। তোমার লাজুক চাহনি আমার সর্বনাশ। এই লাজুক আনন্দ দেখলেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অর্ণ বউটাকে নিজের বুকে টেনে নিল। ছোট্ট শরীরটা বুকের মাঝে গুটিয়ে আসতেই তার কণ্ঠে অদ্ভুত কাঁপুনি ধরল। তুমি জানো আমি কতটা স্বার্থপর হয়ে যাচ্ছি? তোমায় শুধু নিজেন করে রাখার লোভে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি। আল্লাহ যদি হায়াত দেন, আমি সারা জীবন তোমার জন্যই বাঁচতে চাই। সে কায়নাতের কপালে দীর্ঘ চুমু এঁকে আবার ফিসফিস করে বলল, এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো জান্নাত থাকে তবে সেটা তুমি। আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল বউয়ের কপালে, গালে, শেষে ঠোঁটে। মুহূর্তগুলো ক্রমেই গভীর হতে লাগল। ঘরের বাতাসে নিঃশব্দ উত্তাপ জমে উঠল। তুমি যদি জানতে তোমার স্পর্শ আমার শরীরের ভেতর কি ঝড় তোলে। বউয়ের শরীর কেঁপে উঠল। অর্ণ আবার ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু তোমার। আমি তোমার চোখে রং আঁকব, তোমার ঠোঁটে হাসি আঁকব, তোমার বুকে শান্তি আঁকব। রাত যত গড়াতে লাগল তাদের মাঝের দূরত্ব তত মুছে যেতে লাগল। আকাশে পূর্ণিমার আলো নিঃশব্দে ভেসে আসছে ঘরের জানালা দিয়ে। আলোর মিশ্রণে কায়নাতের কিশোরী মুখখানা যেন আরও পবিত্র লাগছে। অর্ণ সেই মুখখানা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। কায়নাত অর্ধনিদ্রায়, অর্ধ সচেতন, চোখ দুটো আধ খোলা, শ্বাস প্রশ্বাস ভারী। আলতো করে হাত বাড়িয়ে বউয়ের আঙুলগুলো আঁকড়ে ধরল।
কায়নাত নড়ে চড়ে উঠল, অর্ধজ্ঞানেই বুকের ভেতর গুটিয়ে এলো, শিশুর মতো শান্ত, অসহায়। রাত গভীরতর হল, চাঁদের আলোয় লেপ্টে থাকা দেহ দুটো ধীরে ধীরে কাছাকাছি এলো। কায়নাত অর্ধজ্ঞানে, তবু তার শরীর অর্ণের স্পর্শে কেঁপে উঠল বারবার। শিশির ভেজা রাতের বাতাসে ঘনিয়ে উঠল এক অচেনা উত্তাপ, যেখানে কথা নেই, আছে শুধু নিঃশব্দ অনুভূতির বিস্ফোরণ। চলবে?